এই ফোনের নামটা বিশাল সাইজের। এই ফোনের নাম হচ্ছে OnePlus Nord N30 AC 5G। তবে বড় নামের চেয়ে বড় ঘটনা হচ্ছে এই ফোনটা মেড ইন বাংলাদেশ, মেড ফর বাংলাদেশ, এবং বুঝতেই পারছেন OnePlus ফাইনালি বাংলাদেশে অফিসিয়াল ব্র্যান্ড হিসেবে চলে আসছে। কোনো থার্ড পার্টি বা অন্য কোনো ওয়েতে না, সরাসরি OnePlus এখানে তাদের ফোন তৈরি করবে এবং অন্যান্য ব্র্যান্ডের মতো অফিসিয়াল ওয়ারেন্টি সহ সেগুলো বাজারে নিয়ে আসবে। তাদের পাইপলাইনে আরও অনেক ফোনই হয়তো আছে, তবে ব্র্যান্ড ডেবিউ হিসেবে এই ফোনটা আমরা হাতে পেয়েছি। সো OnePlus-এর প্রথম অফিসিয়াল ফোন নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। চলুন শুরু করা যাক। শুরুতেই জানিয়ে দেওয়া যাক এই ফোনের বক্সে আমরা কি কি পাচ্ছি। কন্টেন্ট হিসেবে টিপিক্যাল জিনিসপত্র থাকছে, লাইক টিপিইউ কেস, কুইক গাইড, দ্য ফোন ইটসেলফ, এবং সাথে আরও থাকছে একটি 33 ওয়াটের চার্জার এবং OnePlus-এর সিগনেচার রেড চার্জিং কেবল। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, এই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের বক্সে কিন্তু কোনো চার্জার পাওয়া যাবে না, শুধুমাত্র বাংলাদেশের ভ্যারিয়েন্টে 33 ওয়াটের চার্জার থাকছে। তবে বাইরে থেকে এই ফোনটি কিনলে কিন্তু কোনো ধরনের চার্জার পাবেন না, এবং এই ফোনের সঙ্গে যে অফিসিয়াল ওয়ারেন্টি সেটাও কিন্তু পাবেন না। সো ফোনটি কেনার আগে অবশ্যই ওয়ারেন্টির ব্যাপারটা মাথায় রাখবেন। তো OnePlus-এর ফোনের কথা শুনে সবার মনে হয়তো দুইটা প্রশ্ন সবার আগে আসবে। একটা হচ্ছে এই ফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন পড়বে কিনা, এবং আরেকটি হচ্ছে এই ফোনটার প্রাইস কেমন হতে পারে। দুইটা বিষয় আপনাদের আশ্বস্ত করছি, এবং আমার মনে হয় এই দুটি ব্যাপারে কেউ খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। প্রথমত, এই ফোনের যে ডিসপ্লে তাতে গ্রিন লাইন পড়ার সম্ভাবনা একদমই থাকছে না, কারণ এটা কিন্তু অ্যামোলেড প্যানেল না, এটি হচ্ছে IPS প্যানেল। সো গ্রিন লাইন পড়ার ভয় একদমই নেই। আমরা যদি গ্রিন লাইন পড়ার ব্যাপারটা কিছু অ্যামোলেড প্যানেলেই ঘটে থাকে, সো গ্রিন লাইন থেকে 100% সেফ থাকছেন। দ্বিতীয় কথা হচ্ছে এই ফোনের প্রাইস কেমন। এখানেও জানিয়ে রাখছি, বর্তমান বাজারের যে অবস্থা সেখানে কিন্তু এই ফোনের যে প্রাইস সেটা কিন্তু খুবই কম্পিটিটিভ। মানে এই ফোনের প্রাইস হচ্ছে 15,999, মানে 16,000 টাকা। তো 16,000 টাকার ফোনটাকে এবার ব্রেকডাউন করা যাক, দেখা যাক এই ফোনে আমরা কি কি পাচ্ছি এবং কি কি পাচ্ছি না। ডিসপ্লে নিয়ে একটু আগেই বলছিলাম, এটা IPS প্যানেল, সাইজটা বিশাল। সো মাল্টিমিডিয়া কনজামশন বা যে কোনো কাজে এই ডিসপ্লেটা বেটার আউটপুট দেবে। এর সাইজ হচ্ছে 6.72 ইঞ্চ, ডেফিনেটলি এটা ফুল এইচডি প্লাস প্যানেল, এবং ভালো বিষয় হলো এতে কিন্তু ওয়াইড ভাইন L1 লাইসেন্স থাকছে। সো নেটফ্লিক্স বা প্রাইম সহ অন্যান্য সব প্ল্যাটফর্মে কিন্তু এইচডি কন্টেন্ট দেখতে পারবেন, মানে ফুল এইচডি কন্টেন্ট দেখতে পারবেন। আরেকটা ব্যাপার হলো এতে 90 হার্জ রিফ্রেশ রেট আছে। সো ব্যবহারের ক্ষেত্রে এটা কিন্তু খুবই স্মুথ মনে হয়েছে। অন্যদিকে কালার আউটপুট নিয়ে যদি বলি, এটা কিন্তু অ্যামোলেড প্যানেল যেগুলো থাকে সেটার মতো ডিপ ব্ল্যাক প্রডিউস করতে পারে না, তবে কন্ট্রাস্ট রেশিও খুব একটা খারাপ না, এবং কালারের ক্ষেত্রে এই প্যানেল কিন্তু 100% DCI P3 ক্যালিব্রেটেড। সো কালার রিপ্রোডাকশন ভালো রকমের ভাইব্র্যান্ট ছিল। ব্রাইটনেস নিয়ে আমি বলবো, আমি রোদের মধ্যে ফোনটি ব্যবহার করেছি, ব্রাইটনেস আমার কাছে একদমই ওকে মনে হয়েছে, এবং এখন যে তীব্র রোদ থাকছে বাইরে সেখানেও কিন্তু ফোনটি ব্যবহার করতে আমার কোনো সমস্যা হয়নি। এর পিক ব্রাইটনেস হচ্ছে 680 নিটস। সো বাজেট ফোন হিসেবে এটা আমার কাছে একদমই ওকে লেগেছে। ডিসপ্লে ছাড়া এই ফোনের আরও দু একটা বিষয় এখানে জানিয়ে রাখি। একটা হচ্ছে এই ফোনে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার থাকছে, এটা মোটামুটি লাউড, ব্যালেন্সড, এবং এটা 300% পর্যন্ত অ্যামপ্লিফাই হতে পারে। 300% সাউন্ড অ্যাকচুয়ালি নট এক্সট্রিম, বাট লাউড এনভায়রনমেন্টে এটা খুবই কাজে লেগেছে। ভালো লেগেছে এই ফোনে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেখে। সো এখানে কিন্তু ওয়ার্ড হেডফোন ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই ফোনে থাকছে NFC, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, এবং সিমের ক্ষেত্রে দুটি সিম অথবা একটি সিম, একটি SD কার্ড ব্যবহার করা যাবে। এবং আনলকিংয়ের ক্ষেত্রে এই ফোনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা পাওয়ার বাটনে এমবেডেড করা আছে। এটা একদম রিচেবল পজিশনে আছে, এটা ফাস্ট এবং একদম ফ্লুয়েন্টলি ফোনটি আনলক করতে পারছিল। ডিজাইন নিয়ে যদি বলি, ফোনটা কিন্তু খুবই লুক্রেটিভ। এটি বক্সি শেপের স্মার্টফোন, ডেফিনেটলি প্লাস্টিক মেড, তবে রিয়ার শেল যেটা থাকছে সেটা কিন্তু গ্লাসের মতোই অনেকটা প্রিমিয়াম লাগে। আমার কাছে যে কালার ভেরিয়েন্টটি থাকছে সায়েন্স স্পার্কল, এটা অ্যাবসলিউটলি গর্জিয়াস। এর রিয়ারে এক ধরনের টেক্সচার দেখতে পাবেন, যে কারণে এটা কিন্তু অনেকটা গ্লাসের মতো লাগে। তবে এই ফোনের ফুটপ্রিন্ট অ্যাভারেজ সাইজের চেয়ে কিছুটা বড়। সো সিঙ্গেল হাতে ফোনটা ব্যবহার করা কিছুটা টাফ। তবে এর থিকনেস হচ্ছে 7.99 মিলিমিটার, প্লাস এর ওয়েটও কিন্তু কম, 193 গ্রামের মতো। সো রেগুলার ইউজে এটা আমার কাছে খুব একটা বড় ফ্যাক্ট ছিল না। আর কয়েকদিন ব্যবহার করে আমি যেটা দেখলাম, ফোনটি কিন্তু এখন আমার কাছে মোটামুটি হ্যান্ডি মনে হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রেখে, এই ফোনে কিন্তু IP54 রেটিং থাকছে। সো হালকা পাতলা স্প্ল্যাশেও কিন্তু ফোনটিতে কিছু হবার কথা না। তো গত 10-12 দিন ধরে এই ফোনটা কিন্তু আমি আমার সঙ্গে সবসময় ক্যারি করছিলাম অ্যাজ মাই সেকেন্ডারি ডিভাইস হিসেবে, এবং এই পিরিয়ডে দুইটা জিনিস আমার কাছে খুবই ইমপ্রেসিভ লেগেছে। মানে 15-16 হাজার টাকার ফোনে এটা আমি খুব একটা এক্সপেক্ট করি নাই। একটা হচ্ছে ব্যাটারি সেকশন, অন্যটি এর পারফরমেন্স।
ব্যাটারি হিসেবে নর্ড N30 এসিতে আমরা 5000 মিলি অ্যাম্পায়ার ব্যাটারি পাচ্ছি। টিপিক্যাল ডেগুলোতে 50%-এর মতো ব্যাটারি আমি শেষ করতে পেরেছি। সো সেকেন্ড ডেতেও সিঙ্গেল চার্জে কিন্তু ফোনটা ব্যবহার করতে পারছিলাম। সো রেগুলার ইউজে অলমোস্ট সবাই মোটামুটি এই ফোনে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে চার্জিং স্পিড। এর সাথে থাকছে 33 ওয়াটের সুপার ভোগ চার্জার, যা মাত্র 30 মিনিটে ফোনটি 50% পর্যন্ত চার্জ করতে পেরেছে এবং ফুল চার্জ করতেও খুব একটা সময় লাগেনি। 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে এটি ফুল চার্জ করতে। তবে চার্জিংয়ের ক্ষেত্রে যে ব্যাপারটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ফোনটা কিন্তু চার্জিংয়ের সময় খুব একটা হিট হয় না। এটা ফোনের জন্য খুবই ভালো এবং সেটিংসের মধ্যেও দেখলাম অনেক ধরনের টুইক করা যায়। লাইক 80% পর্যন্ত চার্জ হলে চার্জটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। চার্জিং অপটিমাইজেশন, স্মার্ট চার্জিংয়ের অপশন থাকছে এবং যারা হাই পারফরমেন্স মোডে ফোনটি ব্যবহার করতে চান তাদের জন্য এখানে অপশন থাকছে। সো ফাইনালি আমি বলবো এর চার্জিং স্পিড, ব্যাটারি ব্যাকআপ জাস্ট ওয়াও। তবে ব্যাটারি সেকশনের চেয়ে ইমপ্রেসিভ যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনের পারফরমেন্স এবং এখানে আমরা এসওসি হিসেবে পাচ্ছি Dimensity 6020। এটা খুব একটা কমন এসওসি না, সো অনেকেরই হয়তো এই ব্যাপারে খুব একটা ধারণা থাকবে না। এটা 2 ক্লাস্টার বেসড এসওসি, যাতে দুটি 2.2 গিগাহার্টজের পারফর্মিং কোর থাকছে, অন্য 6টি কোর থাকছে 2 গিগাহার্টজের। এটি 7 ন্যানোমিটার ফিনফেটে তৈরি করা এবং একটা বিষয় জানিয়ে রাখি, এটা কিন্তু 5G এসওসি। সো 16,000 টাকার একটা ফোনে 5G এসওসি থাকছে, এটা জাস্ট সারপ্রাইজিং ছিল, যদিও আমাদের দেশে 5G এখন পর্যন্ত কোনো কাজেই আসছে না। তো এই এসওসির কম্পিটিটর হিসেবে ধরা যায় স্ন্যাপড্রাগন 4 Gen 1, যা সিমিলার লেভেলের পারফর্ম করে থাকে, যদিও Dimensity 6020 যে জিপিইউ মালি G57 MC2 সেটা কিন্তু স্ন্যাপড্রাগনের জিপিইউর চেয়ে কিছুটা এগিয়ে থাকবে। সিনথেটিক বেঞ্চমার্কগুলো দেখা যাক, স্কোর দেখে নিজেরাই এটার যে পাওয়ার সে সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। তো স্কোর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই সময়ে 15-16 হাজার টাকার অন্যান্য যেসব ফোন আমরা পাচ্ছি সেগুলোর তুলনায় এই ফোনটা পারফরমেন্সের দিক থেকে অনেকটা এগিয়ে থাকছে এবং রিয়েল লাইফ পারফরমেন্সের ক্ষেত্রে এই ফোনটা প্রাইসের তুলনায় অনেক বেশি কমফোর্ট দিয়েছে। লাইক যে কোনো ধরনের অ্যাপ ফ্লুয়েন্টলি ইউজ করা যায়, মোটামুটি সব ধরনের গেম এতে প্লে করতে পারছিলাম এবং গেমিংয়ের ক্ষেত্রে স্ট্যাবিলিটিটা খুবই ভালো ছিল। পাবজিতে প্লে করতে পারছিলাম হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে, হাই ফ্রেম রেটে এবং ভালো বিষয় ছিল অনেকক্ষণ ধরে গেম প্লে করার পরও কিন্তু 40 FPS আশেপাশে পাচ্ছিলাম এবং গেম প্লে ছিল যথেষ্ট স্মুথ। অন্যদিকে কল অফ ডিউটিতেও 60 FPS পাচ্ছিলাম, যেটা অনেকটা কনস্ট্যান্ট ছিল। সো বলতেই হয় এই বাজেটে বেস্ট গেমিং ডিভাইস হিসেবে এই ফোনটিকে কনসিডার করাই যায়। তবে একটা বিষয় জানিয়ে রাখি, এই ফোনে কিন্তু থাকছে 4 GB র্যাম, সাথে থাকছে 128 GB স্টোরেজ। বাট আপনি যদি মার্কেটে একটু খোঁজ খবর নেন, এই প্রাইসে কিন্তু অনেক ফোনই থাকছে যেগুলোতে 6 GB র্যাম থাকছে। সো র্যামের ক্ষেত্রে এই ফোনটা খানিকটা পিছিয়ে থাকছে। তবে র্যাম এক্সপেনশনের যে ব্যাপারটা, মানে স্টোরেজকে কিন্তু র্যাম হিসেবে এই ফোনে ব্যবহার করা যায়, যেটা আপ টু 4 GB পর্যন্ত করা যাবে, তাতে কিছুটা বেটার রেজাল্ট পাওয়া যায়। বাট র্যামের ঘাটতি এই ফোনে আমি ফিল করেছি। সো র্যাম আর একটু বেশি থাকলে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আরও ভালো সাপোর্ট পাওয়া যেত। তবে এই ফোনের যে ইউআই অক্সিজেন ওএস সেটা কিন্তু খুবই অপটিমাইজড, র্যাম ম্যানেজমেন্ট ভালো। সো কোনো ধরনের ল্যাগ কিন্তু আমি এই ফোনে একদমই ফিল করিনি। আর এই ফোনে থাকছে অক্সিজেন ওএস 14 অন টপ অফ লেটেস্ট অ্যান্ড্রয়েড 14। তো বাদ থাকলো ক্যামেরা। আমার কাছে যেটা মনে হয়েছে এই ফোনের সবচেয়ে লিস্ট অ্যাট্রাকটিভ ফিচার হচ্ছে এই ফোনের ক্যামেরা সেটআপ, কারণ এর ক্যামেরা আউটপুট বলা চলে অ্যাভারেজ গ্রেডের। সেন্সর হিসেবে প্রাইমারি ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল, সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ফ্রন্টে আমরা পাচ্ছি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। একদম টিপিক্যাল একটি সেটআপ, নাথিং এক্সট্রাঅর্ডিনারি। ইমেজ কোয়ালিটি নিয়ে বলি, প্রাইমারি ক্যামেরায় তোলা অনেক ছবি আমার কাছে ইনকনসিস্টেন্ট মনে হয়েছে। অনেক ক্ষেত্রে ছবি কিছুটা ওয়াশড আউট লাগছিল। কালারের ক্ষেত্রে মনে হচ্ছিল স্যাচুরেশন আর একটু বেশি থাকলে ছবিগুলো আর একটু দেখতে ভালো লাগতো। মানে স্কিন টোন বা অন্যান্য সাবজেক্টের যে কালার সেটা অনেকটা মাডি টাইপ লাগছিল। সেই সাথে এর যে ডাইনামিক রেঞ্জ সেটাও কিন্তু খুব একটা ভালো ছিল না। সো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে হাইলাইটস ওভারব্লোন হয়ে যাচ্ছিল। হাইলাইটস ওভারব্লোনের ব্যাপারটা আরও বেশি দেখা যায় পোর্ট্রেট ছবির ক্ষেত্রে, যেখানে ব্যাকগ্রাউন্ডে যদি বেশি আলো থাকে সেখানে আউটপুটটা কিন্তু একদমই ভালো হয় না। আর বুকে সেপারেশনের যে ব্যাপারটা সেটাও কিন্তু খুব একটা অ্যাকুরেট ছিল না। মোট কথা হচ্ছে, খুব যদি বুঝে শুনে আপনি ছবি তুলেন এই ক্যামেরায়, সেক্ষেত্রে হয়তো কিছুটা ভালো ছবি এতে পাওয়া যেতে পারে। অন্যদিকে রাতের বেলায় লো লাইটের ক্যামেরা একদমই অ্যাভারেজ ছিল। ছবি অনেক ক্ষেত্রেই সফট হয়ে যায়, হাইলাইটস ব্যালেন্স খুব একটা ভালো থাকে না এবং কালারও ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। এক্ষেত্রে এই ফোনে যে নাইট মোড থাকছে সেটা ব্যবহার করতে পারেন, সেটাতে কিছুটা ভালো আউটপুট পাওয়া যায়। হাইলাইটস কিংবা অন্যান্য যেসব ব্যাপার থাকছে সেটা কিছুটা রিকভার করতে পারে। বাট স্টিল লো লাইটের ক্ষেত্রে এই ক্যামেরা খুব একটা সুবিধা করতে পারেনি। বাট সেলফি ক্যামেরা যেটা থাকছে সেটা কিন্তু প্রাইমারি ক্যামেরার চেয়ে কিছুটা কালারফুল ছবি প্রোভাইড করতে পারে
এটা 8 মেগাপিক্সেল সেন্সর, তবে স্কিন টোন বা অন্যান্য কালার যেগুলো থাকছে সেগুলো কিন্তু অনেকটাই ট্রু টু লাইফ ছিল। মানে সেলফি ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো মতোই কাজ চালিয়ে নিতে পারবেন। ভিডিও ক্যামেরা নট সো ইমপ্রেসিভ। এতে হাইয়েস্ট 1080 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে এবং ভিডিও স্যাম্পল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো ভিডিও শেষে এসে বলবো, বাংলাদেশ ওয়ানপ্লাসের প্রথম অফিসিয়াল ফোন, সেটা কিন্তু অনেক দিক থেকে ইমপ্রেস করার মতো ছিল। যদিও এর ক্যামেরা সেটআপ যেটা থাকছে সেটা নিয়ে কিন্তু আমি খুব একটা হ্যাপি হতে পারছি না, এটার ক্ষেত্রে আরও ভালো কিছু থাকতে পারত। তবে ওয়ানপ্লাসের অক্সিজেন ওয়েসের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, ব্যাটারি সেকশন খুবই রিচ। সো যারা বাজেটের মধ্যে মাল্টিমিডিয়া ডিভাইস খুঁজছেন তাদের জন্য এই ফোনটা সাজেস্ট করাই যায়। এবং পাওয়ার ইউজারদের জন্য বলবো, যারা একদম কম বাজেটে পাওয়ারফুল কোনো ডিভাইস খুঁজছেন, গেমিং করতে চান, আমার মনে হয় 15 থেকে 16,000 টাকার মধ্যে এটা সম্ভবত বেস্ট পারফর্মিং ডিভাইস। সো এই সেগমেন্টে আমাদের পক্ষ থেকে ফোনটি হাইলি রিকমেন্ডেড থাকবে। আর ওয়ানপ্লাসকেও বাংলাদেশ ওয়েলকাম করছি এবং আশা করছি ইন ফিউচারে তারা আমাদের জন্য আরও ভালো ভালো ডিভাইস খুব শীঘ্রই নিয়ে আসবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। তবে সব মিলিয়ে এই ফোনটা কেমন মনে হয়েছে, ফোনটি ভ্যালু ফর মানি কিনা, সেটা জানাতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।